সংবিধানটা একটা ফ্যাসিবাদ, একটা ফ্যাসিস্ট উৎপাদন করার একটা রসদ, একটা মেশিনের মতো কাজ করেছে। এবং এখানে জনগণ সবসময় মাইনাস হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছা, জনগণের মুক্তি কখনো হয় নাই। শাসক যে তৈরি করে এই সংবিধানটার পরিবর্তন চাই, আমরা একটা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন চাই বা পুনর্লিখন চাই বা সেটার সংশোধন চাই, যাতে আর কেউ এখানে স্বৈরশাসক হয়ে উঠতে না পারে। বাংলাদেশের মানুষ কিন্তু 53 বছরে মুক্তি পায়নি। আপনি দেখেন ভিয়েতনামে 1975-এ স্বাধীনতা অর্জন হয়েছে, আজকে ভিয়েতনাম কোথায় আর আজকে বাংলাদেশ কোথায়? আমরা যখন পথ চলবো, আমরা যখন মানুষের কথা বলবো, আমরা যখন রাজনীতি করব, তখন কিন্তু সেখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে। কিন্তু এখন এই দলটা কিন্তু একদম গণ অভ্যুত্থানের থেকে উঠে আসা একটা দল, রাজনৈতিক দল, এবং এরা সবাই বিপ্লবকে ধারণ করে। দর্শক আমন্ত্রণ, নাগরিক টিভির বিশেষ আয়োজন বলা না বলাই। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আর শুরুতেই যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে আপনাদের নতুন রাজনৈতিক দলের গঠন এবং আদর্শিক অবস্থান সম্পর্কে। এনসিপির গঠনে ছাত্রদের ভূমিকা কিভাবে নির্ধারিত হয়েছে এবং ভবিষ্যতে নেতৃত্ব কাঠামো কেমন হতে পারে? যারা শুনছেন দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে নতুন একদম ফ্রেশ যে রাজনৈতিক দলটা বাংলাদেশ পেল, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, সেটা একটা ধারাবাহিকতায় আসছে, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায়। আপনারা জানেন যে জুলাই যে গণ অভ্যুত্থানটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছিল। বাংলাদেশের সকল মানুষ এই ব্যানারের আন্ডারে তাদের নিজ নিজ ব্যানার নামিয়ে, এবং যাদের কোনো ব্যানার ছিল না, সর্বস্তরের মানুষ এই কয়েকজন অপরিচিত ছাত্র তরুণের ডাকে রাজপথে নেমে এসেছিল ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে। এরপরে তো 5ই আগস্টের পরে, ফ্যাসিস্টের পতনের পরে বিভিন্ন ধারাবাহিকতায় এই যে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন এবং নতুনভাবে বাংলাদেশটাকে দেখার একটা চিন্তা, গঠন করার একটা চিন্তা থেকে সবসময় এই ছাত্র তরুণদের প্রতি সাধারণ আপামর জনতার একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা রাজনৈতিকভাবে সক্রিয় হবে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশের হাল ধরবে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমরা জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা ছাত্রদের নিয়ে একটা প্ল্যাটফর্ম ছিল। জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের বিভিন্ন মতের, আদর্শের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের মানুষকে তারা একত্রিত করেছিল, এবং তরুণদের। এই কমিটিটার বৈশিষ্ট্য ছিল যে কমিটিটার ফেসটাই ছিল তরুণরা, তাদেরকে একত্রিত করেছে। এবং গত 6-7 মাস গণ অভ্যুত্থানের পরে তারা বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় ছিল, তাদের অবস্থান জানান দিয়েছে, তাদের বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা জানান দিয়েছে, এবং কিভাবে তারা কাজ করতে চায়, কিভাবে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে চায়, এটা কিন্তু মানুষের কাছে বারবার জানান দিয়েছে, এবং মানুষও, আপামর জনতাও কিন্তু সেটাতে সাড়া দিয়েছে। সো এরই ধারাবাহিকতায় পরবর্তীতে এই দুটা প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি। আপনাদের নতুন যে রাজনৈতিক দল, সেই দলটি যখন আত্মপ্রকাশ করলো তখন থেকে আসলে আলোচনায় আছে হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আমি জানতে চাই যে সেকেন্ড রিপাবলিক বলতে আপনারা কি বোঝাচ্ছেন এবং এনসিপির মূল রাজনৈতিক দর্শন কি? সেকেন্ড রিপাবলিক কথাটা যে আমাদের পার্টি আত্মপ্রকাশের পরে থেকেই যে আমাদের যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যে তার ঘোষণায় কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন, কিন্তু সেকেন্ড রিপাবলিকের কথা কিন্তু আমরা আরও আগে থেকেই বলছি। বিভিন্ন আমাদের বক্তব্যে কিন্তু এই সেকেন্ড রিপাবলিকের কথা, ইচ্ছার কথা আমাদের বিভিন্ন কার্যক্রমে উঠে এসেছে এবং আমাদের কথায় উঠে এসেছে। আপনি দেখেন যে মুক্তিযুদ্ধ 1971 সালের মুক্তিযুদ্ধের পরে যেটা একদম সেটেল একটা ব্যাপার, প্রথম প্রজাতন্ত্র বা ফার্স্ট রিপাবলিক, এরপরে আমাদের কি আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং তাদের ন্যায় বিচার পাবে, সামাজিক মর্যাদা নিশ্চিত হবে। কিন্তু আমাদের বোঝাপড়ায় যে সেটা হয় নাই। পুরো 71-এর পরে কিন্তু এই 24 পর্যন্ত বারবার কিন্তু আমরা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, একটা এই যে বিদ্যমান যে সংবিধান 72-এর সংবিধানে কিন্তু আমরা একটা টেন্ডেন্সি দেখেছি যে এই সংবিধানে এই আলোকে যারাই এসেছে তারাই একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। এই যে দেখেন, এবং সেই
প্রক্রিয়ার মধ্যে জনগণ ছিল না, সেটা একদলীয় হয়ে গেছে। এবং এই সংবিধানটা একটা ফ্যাসিবাদ, একটা ফ্যাসিস্ট উৎপাদন করার একটা রসদ, একটা মেশিনের মতো কাজ করেছে। এবং এখানে জনগণ সবসময় মাইনাস হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছা, জনগণের মুক্তি কখনো হয় নাই। বিএনপি বা তার সমমনা যে রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচন, একটা ধারণা যে নির্বাচনটাই হচ্ছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আপনি দেখেন বারবার কিন্তু নির্বাচনের মাধ্যমেই দেশে সরকার এসেছে এবং অনির্বাচিতভাবেই কিন্তু টিকে থেকেছে। এবং বারবার কিন্তু জনগণ এখানে মাইনাস হয়েছে। এবং সেই ব্যবস্থা, পুরো রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা ব্যবস্থা কিন্তু ওই একটা দলকে, একটা ব্যক্তিকে ফিট করেছে। এবং প্রতি ক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা, প্রতিটা প্রতিষ্ঠান, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রতিটা প্রতিষ্ঠান একদলীয় হয়ে গেছে, যার কারণে মানুষের মুক্তি আর কখনো হয় নাই। তো নির্বাচনের মাধ্যমে কিন্তু এসেই ফ্যাসিস্ট হয়েছে। এই সংবিধানটা কিন্তু বারবার একজন স্বৈর শাসক তৈরি করেছে। তো আমরা এখন এই প্রক্রিয়াটার অবসান চাই। আমরা কিন্তু নির্বাচন চাই, আমরা কিন্তু নির্বাচন, এই যে সেকেন্ড রিপাবলিক বলতে দ্বিতীয় স্বাধীনতা বোঝানো হচ্ছে এবং মুক্তিযুদ্ধের মুখোমুখি করে দেওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। আমরা সেকেন্ড রিপাবলিক এই কারণে চাচ্ছি যে একটা রাজনৈতিক ব্যবস্থার গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন, যেটা একটা গণ অভ্যুত্থানের পরে হয়, একটা গণ আন্দোলনের পরে হয়। সেই সুযোগটা কিন্তু আমরা ৭২-এও পেয়েছিলাম, ৯১-তেও পেয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। এবং হয় নাই দেখেই কিন্তু বারবার স্বৈর শাসক তৈরি হয়েছে। সো আমরা এখন এই স্বৈর শাসক যে তৈরি করে এই সংবিধানটার পরিবর্তন চাই। আমরা একটা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন চাই বা পুনর্লিখন চাই বা সেটার সংশোধন চাই, যাতে আর কেউ এখানে স্বৈর শাসক হয়ে উঠতে না পারে। আপনাদের জি সেকেন্ড রিপাবলিক নিয়ে বলছিলেন, সেখান থেকে জানতে চাই যে এটি আসলে কিভাবে কাজ করবে, মানে একটা বাস্তব রূপরেখা আপনাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে একটি রূপরেখা তো জনগণের সামনে দাঁড় করাতে হবে, সেটি আসলে কি? এটা কিন্তু আমরা স্পষ্ট করেই বলছি, বারবারই বলছি যে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আপনি দেখেন যে আপনি বিএনপির নাম নিয়েছেন, হ্যাঁ, বিএনপির নেতারা বলছেন যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটা প্রয়াস আমাদের মধ্যে, একটা ষড়যন্ত্রের গন্ধ নিয়ে পাচ্ছেন। ব্যাপারটা কিন্তু না, এই অগণতান্ত্রিক প্রক্রিয়াটা শেষ করার পদ্ধতি আমরা বলছি। কেন বলছি? আপনি দেখেন যে ওনারা কিন্তু বলছেন যে অন্তর্বর্তী সরকার নতুন সংবিধান প্রণয়নের ম্যান্ডেট রাখে না। আমরাও সেটা এগ্রি করি, এই সরকার রাখে না, কিন্তু নির্বাচিত সরকারও কিন্তু সেই ম্যান্ডেট রাখে না। জি, হ্যাঁ, আপনাদের এটি সমালোচনা করতে গিয়ে বিএনপি বলছে যে যেই সংবিধানটা আসলে এক্সিস্ট করে সেখানে কি এমন নেই এবং আপনারা কি মৌলিক পরিবর্তন আনতে চান। এবং আমি যদি উদাহরণস্বরূপ বলি, তারা বলছেন যে ভোটের কথা, সুষ্ঠু রাজনীতির কথা, জনগণের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার কথা সবই তো আসলে বর্তমান সংবিধান বলে। তাহলে সেই রূপরেখাটা কি, সেই মৌলিক পরিবর্তনটা আসলে কি, আপনাদের কি ব্যাখ্যা? যেটা বলছিলাম যে অন্তর্বর্তী সরকার এটা পরিবর্তনের ম্যান্ডেট রাখে না, একটা নির্বাচিত সরকারও কিন্তু রাখে না, বরং এই সংবিধানের অধীনে, এই সাংবিধানিক ধারাবাহিকতার অজুহাতে যদি আরেকটা নির্বাচন হয়, সেটা কিন্তু ওই ফ্যাসিবাদ ব্যবস্থারই এক ধরনের তল্পি বাহক হবে। এই নির্বাচিত সরকার কিন্তু নতুন সংবিধান প্রণয়ন করতে পারে না, বরং এই নির্বাচিত সরকারকে নতুন সংবিধান থেকে আইন প্রণয়নের ম্যান্ডেট নিতে হবে। এবং আপনি যে বললেন কেন এইটার মধ্যে কি আছে, এখানে প্রধানমন্ত্রীকে সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, সে একক কর্তৃত্ব তার, মানে এই সংবিধানে যে কেউ হাসিনা হয়ে উঠতে পারে। তাহলে আমরা তো এটার পরিবর্তন চাই। এবং বিচার বিভাগ, আপনি দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে জুলাই অভ্যুত্থানে কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ডিবি, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী হাসিনার পক্ষে কাজ করেছিল, হাসিনার পক্ষে গুলি চালিয়েছে। 2000-এর মতো মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগ পুলিশের গুলিতে মারা গেছে। কিছুদিনের আগে কিন্তু, এই 2 দিন আগেই পুলিশ কমিশন একটা আলাদা আইডেন্টিটি ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশনের আন্ডারে কাজ করার জন্য প্রস্তাব এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটাতে রাজি হচ্ছে না, সেই সুপারিশ তারা মানছে না। কিন্তু আমরা কি পরিবর্তনগুলো চাই? আমরা চাই পুলিশ ইন্ডিপেন্ডেন্ট কাজ করুক, বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্ট কাজ করুক। আপনি দেখেন জুলাইয়ে কিন্তু ছেলেদের উপর, জনতার উপর গুলি না চালানোর জন্য বিচার বিভাগ রিট করেছিল, সেই রিটটা কিন্তু তারা খারিজ করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্বৈর শাসকের হস্তক্ষেপ এবং পূর্ণ একটা মানে সে শক্তিশালী একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া স্টাবলিশ করে ফেলেছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসের দিকে আপনি তাকান, বারবার কিন্তু আমরা সেটা থেকে বের হয়ে আসার পথ পেয়েছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, এই নির্বাচিত সরকারের মাধ্যমেই কিন্তু
তারা ক্ষমতায় বসে এবং অনির্বাচিত থাকে, তারা কিন্তু কখনো সুষ্ঠুভাবে কিন্তু ক্ষমতা থেকে নামে না। একটা কু করে, একটা গণ আন্দোলন করে, একটা গণ অভ্যুত্থান করে বা একটা সামরিক শাসনের মাধ্যমে কিন্তু তাদেরকে পতন ঘটাতে হয়। এনসিপি কেন মনে করে যে বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা প্রয়োজন? একই সাথে আপনাদের সেকেন্ড রিপাবলিক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, বিএনপির মতো একটি বড় দল থেকে আসলে মন্তব্য করা হচ্ছে যে এটি আসলে নির্বাচনকে দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়া, আর সেই জায়গা থেকে তারা আসলে আপনাদের উপর একটি দোষারোপ দিচ্ছে যে নির্বাচনের জন্য একটি কৌশলের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। বিষয়টিকে আসলে আপনারা শুধু নির্বাচনকে কেন্দ্র করে এগোচ্ছেন, নাকি দলটিকে আরেকটু মানে সপরিসরে বিস্তৃত করতে চান বা নিজেদের জায়গাটাও আরো একটু ভালো রকম ভাবে গুছিয়ে নিতে চান? মানে কি ব্যাখ্যা আপনাদের, তাদের জন্য কি বলবেন আপনারা? এই যে নির্বাচনের জন্য, মানে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা এতদিন করে এসেছে, বা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এতদিন নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করে এসেছে বলেই তাদের ধারণা যে নতুন রাজনৈতিক দল এসেও সেই নির্বাচন কেন্দ্রিক বলে। আমরা কিন্তু নির্বাচন অস্বীকার করছি না, আমরা নির্বাচন চাচ্ছি, কিন্তু আমরা প্রক্রিয়াটা গণতান্ত্রিক চাচ্ছি। আমরা চাচ্ছি একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন হোক বা সংবিধানের সংশোধন হোক, যেটাতে যেই সংবিধানের মাধ্যমে আর কেউ নতুন হাসিনা হয়ে উঠতে পারবে না। আমরা এই অবস্থাটার পরিবর্তন চাচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু 53 বছরে মুক্তি পায় না। আপনি দেখেন ভিয়েতনামে 1975-এ স্বাধীনতা অর্জন হয়েছে, আজকে ভিয়েতনাম কোথায় আর আজকে বাংলাদেশ কোথায়? এই কিছুদিন আগেও ইউরোপিয়ান ইন্টেলিজেন্স ইউনিটের একটা প্রতিবেদনে 25 ধাপ বাংলাদেশ গণতান্ত্রিক সূচকে পিছিয়েছে। বাংলাদেশের মানুষের ভাত কাপড়ের কোনো নিশ্চয়তা নেই, জীবনের কোনো নিশ্চয়তা নেই, এবং সব কিছু একটা দল কেন্দ্রিক, একটা ব্যক্তি কেন্দ্রিক। আপনি 5ই আগস্টের পর হাসিনা পালালো, 6ই আগস্ট থেকেই প্রতিটা টিভিতে তারেক জিয়ার বক্তব্য এবং বিএনপির জয় উল্লাস শুরু হলো। এমন একটা যে এতগুলো মানুষ মারা গেল শুধু বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, এবং তাও একটা নির্বাচনের মাধ্যমে। তারা যে বলছে যে এই নির্বাচনের মধ্যে একটা ষড়যন্ত্রের, এই যে আমরা যে গণপরিষদ নির্বাচন চাচ্ছি এটার মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, এই ষড়যন্ত্রের গন্ধমূলক রাজনীতি তারা গত 15 বছর করেছে। এই তারা বিরোধী দল হিসেবে ব্যর্থ বলেই কিন্তু বারবার 111-এর মতো অগণতান্ত্রিক সরকার আমরা পেয়েছি, এবং এই গণ অভ্যুত্থানের কিন্তু দায়ী এই তার ব্যর্থ বিরোধী দলকেও নিতে হবে। কিন্তু আমরা এই প্রক্রিয়াটার অবসান চাই। আমরা চাই যে এই একটা নেভার এন্ডিং প্রসেস যে চলছে একটা, সেটার একটা অবসান চাই। কেন চাই? আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি না। বারবার এসব, যে মির্জা আব্বাসও বলেছেন যে উনি বুঝেন না, সালাউদ্দিন সাহেবও বলেছেন যে কেন গণপরিষদ চাই, এটা বোঝেন না। তাহলে এটা বোঝার চেষ্টাটা করতে হবে, সদিচ্ছা, সময় না, সদিচ্ছাটা থাকতে হবে। আমরা কেন চাচ্ছি এখানে কোনো, ওনারা যদি গণপরিষদ নির্বাচন, ওনারা তো ধরেই নিয়েছেন যে ওনারাই সরকারে আসছেন সামনে, তাহলে ওনারাই আসবেন, ওনারাই গণপরিষদে নেবে, কিন্তু নির্বাচনটা হতে হবে গণপরিষদ। কারণ ওনারা যে বলছেন যে নির্বাচিত সরকার নতুন সংবিধান করবে, সেটার ম্যান্ডেট কিন্তু ওনাদের নাই। একটা গণপরিষদের মাধ্যমেই কিন্তু একটা নতুন সংবিধান প্রণয়ন সম্ভব। এই কারণেই এই পুরো বিএনপির সাথে আপনাদের সম্পর্ক আসলে কেমন হবে? মানে ভবিষ্যতে কি আপনারা বিএনপি বা এরকম কোনো বড় রাজনৈতিক দলের বিকল্প হবেন, নাকি কোনোভাবে তাদের সাথে সমন্বয় করে চলবেন? সেটা তো জনগণই বলে দিবে সামনে। আমাদেরটা হবে কিরকম, আমাদের সুস্থ প্রতিযোগিতা বা সুস্থ রাজনীতির ধারা আমরা এখন ফিরিয়ে আনতে চাই। যে আমাদের প্রতিযোগিতা হবে বিরোধী দলকে টেক্কা দিয়ে, যেরকম রাজনীতি গত 15 বছরে আওয়ামী লীগ করে গেছে, বিরোধী দলকে দমন করাই ছিল তাদের মূল একটা রাজনৈতিক পন্থা, এবং সব কিছু ওদের উপর দায় চাপায় দেওয়াই ছিল তাদের একটা মূল পন্থা। কিন্তু এখানে আমাদের প্রতিযোগিতাটা হবে, আমরা জনগণের সেবক, জনগণকে যে দল আকৃষ্ট করতে পারবে, জনগণ যাদেরকে রায় দিবে তারাই ক্ষমতায় যাবে, বাকিরা বিরোধী দলে যাবে। এখানে প্রতিযোগিতাটা হবে জনগণকে কে বেশি ভালো প্রস্তাব দিতে পারছে, কে বেশি জনগণের কথা চিন্তা করতে পারছে, জনগণের উন্নয়ন করতে পারছে। প্রতিযোগিতাটা হবে ওখানে কোন দলটা। কিন্তু আমি যে বিরোধী দলের, আমি যে বিএনপির, আমরা যে গণপরিষদ নির্বাচন চাচ্ছি, এটা কিন্তু আমরা জনগণের স্বার্থে চাচ্ছি, বাংলাদেশের মানুষের স্বার্থে চাচ্ছি। এটা কিন্তু আমাদের দলীয় স্বার্থ না, এটা কিন্তু জনগণের মানুষের স্বার্থ। এটা একদম পরিষ্কার, দিন মানে চাঁদ সূরজের মতো পরিষ্কার যে গত 53 বছরে এদেশে কোনো গণতান্ত্রিক ধারা ছিল না এবং ব্যর্থ হয়েছে। আমরা এই 24-এর পরে সেই 71-এর আকাঙ্ক্ষাটাকে আমরা ফিরিয়ে আনতে চাই, এবং সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে। আপনি জানেন যে ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলছে,
তাদের রাজতন্ত্র ছিল, এরপর আবার একনায়কতন্ত্র এসেছে, নেপোলিয়ান এসেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আলজেরিয়া যুদ্ধের পরে, এবং দীর্ঘ একটা সংগ্রামের পরে তাদের এখন একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র ফ্রান্স, স্পেনও সেকেন্ড রিপাবলিক চলছে। সো বিভিন্ন দেশে কিন্তু এরকম হচ্ছে। এবং বাংলাদেশ আসলে স্পেসিফিক ভাবে সেকেন্ড রিপাবলিকে কি পেতে যাচ্ছে? আমরা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সংবিধানে যে সেটি দিয়ে আসলে জনগণের জন্য কি কি এনশিওর করবেন? আপনি দেখেন, যখন প্রধানমন্ত্রী সব ক্ষমতার অধিকারী হয় এবং সব যখন তার হাতের মুঠোয় থাকে, আপনি কেন কথা বলতে পারতাম না? এই পুলিশ কি আমাদের সেবক ছিল? পুলিশ ছিল একটা দলের সেবক। পুলিশ তো হবে জনগণের সেবক। আমরা পেরেছি? আমরা কি এই যে কোটার ভিত্তিতে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে তাদের নিজস্ব একটা বলয় তৈরি করেছে। ওই একটা গোষ্ঠী ছাড়া, ওই পূজা করা ছাড়া আপনি কোনো নাগরিক হিসেবে সুবিধা পাবেন না। আমরা তো এগুলা চাই না। এবং বিচার ব্যবস্থা বাংলাদেশের একদম ভঙ্গুর, নাই বললেই চলে। আপনি কি আশা করতে পারেন যে আজকে আপনার সাথে একটা অন্যায় হয়েছে, আপনি একটা মামলা করবেন, আপনি এটার কোনো সুষ্ঠু বিচার পাবেন? মানুষ তো এই গ্যাঞ্জামেই পড়তে চায় না, এই জন্য মামলা করতে চায় না। এতটা ভঙ্গুর অবস্থা করে রেখেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে। এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে, টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কয়েকটা ঊর্ধ্বতন পুলিশের হাতে 31,000 কোটি টাকা। এবং এই যে ব্যাংকগুলা লুট হচ্ছে, আমি একটা সামান্য লোন নিতে আমাদেরকে এক বস্তা কাগজ জমা দেওয়া লাগে, আমাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এই জটিলতার মধ্যে ঘুরতে হয়। কিন্তু তারা কোটি কোটি টাকা, এটা কোনো, তাদের ড্রাইভার পর্যন্ত 400-500 কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশকে পুরো ভঙ্গুর করে দিয়ে গেছে। তাহলে আপনি কি চান যে আমরা কেউ কি চাই যে আবার সেই সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে আবার একটা রাজনৈতিক দল আসুক এবং আবার তারা ওই একই স্বৈরশাসক হয়ে যাক? বাংলাদেশে কিন্তু স্বৈরশাসকের বারবার পতন হয়েছে, কিন্তু স্বৈরশাসক তৈরি হওয়া বন্ধ হয় না, কারণ ওই সাংবিধানিক যে ষড়যন্ত্রটা সেটা রয়ে গেছে। ওইখানে আপনি রসদ রেখে তো আপনি এদিকে ঠিক, এখন হয়তো যেভাবে বিএনপি পোর্ট্রে করছে যে আমরা এখন দ্রব্যমূল্যর লাগামহীন, আইন শৃঙ্খলার অনেক অবনতি, এসবের মাঝে আমরা একটা নতুন আসলে কোনো রাজনৈতিক দল না। আমরা বিগত 6 মাসে আমি কথাটা শেষ করি তাহলে আপনি বুঝবেন। না, এটা না, আমি যে কথার প্রেক্ষিতে এই কথাটা বলছি যে এগুলার মাঝখানে আমরা কেন আবার নতুন সংবিধানের একমতো একটা নতুন ঝামেলা, এভাবে এটাকে পোর্ট্রে করা হচ্ছে যে আমরা মানুষের বাস্তবসম্মত সমস্যাকে অ্যাড্রেস না করে আমরা এইসবের মধ্যে কেন একটা নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচনের কথা বলছি, নতুন সংবিধান প্রণয়নের কথা বলছি, এটাকে পোর্ট্রে করা হচ্ছে। আমরা সমস্যার মূলে হাত দিয়েছি। আমরা খালি সিমটমকে চিকিৎসা করতে চাই না, যে কারণে অসুখটা হচ্ছে আমরা এবার কারণটাকে চিকিৎসা করতে যাই। আমাদের চিকিৎসাবিদ্যায় কিন্তু একটা কথা আছে যে আপনার যখন জ্বর হয়, আপনি খালি জ্বরের চিকিৎসা করলে আপনার জ্বর যাবে না, যে কারণে জ্বর হচ্ছে আপনার কারণটাকে চিকিৎসা করতে হবে। আপনার যদি ম্যালেরিয়া হয়, আপনার ম্যালেরিয়ার চিকিৎসা দিতে হবে, টাইফয়েড হলে টাইফয়েডের চিকিৎসা দিতে হবে। সো এখন কিন্তু আমরা অবশ্যই এই মানুষের যে দুর্ভোগ গত এই 15 বছরে, সেই দুর্ভোগ, এই টাকা পয়সার যে মানুষের ধনী এখানে ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে এই দেশে, এগুলার পার্মানেন্ট সমাধানের জন্যই কিন্তু আমরা আওয়াজ। তাহলে কি এই আপনি বলছিলেন যে আপনাদের দল থেকে আপনার যে মোটিভ সেটি হচ্ছে যে একটি স্থায়ী সমস্যার সমাধান আপনারা করতে চান, সমস্যার মূলে আপনারা হাত দিয়েছেন, কিন্তু আপনি আপনার বক্তব্যে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, গত 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গত 6 মাসের বাংলাদেশের যে চিত্র, সেই জায়গা থেকে দেখবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু কয়েকবার পদত্যাগের চিত্র সামনে এসেছে। জনগণ চাচ্ছিল, তার উপর আক্ষেপ প্রকাশ করেছে, বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে লেখালেখি হয়েছে। কিন্তু যখন আপনি বিএনপি নিয়ে কথা বলছিলেন, তারাও আপনাদেরকে জনগণের বাস্তব সমস্যাগুলো নিয়ে বলছিল। প্রশ্ন হচ্ছে যে স্থায়ী সমাধানের জন্য কি আমরা এই চিত্রটাকে মেনে নেব কিনা? না, এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন কার্যকলাপের এবং দেশের আইন শৃঙ্খলার যে অবনতি, বিভিন্ন জায়গায় যে মব বা যে যাকে পারছে পিটাচ্ছে এবং ডাকাতির একদম রমরমা একটা মহা উৎসব চলছে, এগুলা নিয়ে আমরা বারবার কথা বলেছি। এটা কখনোই কাম্য হতে পারে না। এবং নতুন রাজনৈতিক দল হিসেবে এখনো পর্যন্ত আপনাদের ভূমিকা কি ছিল আসলে? গত 6 মাসে বলি, ধর্ষণ, খুন, ডাকাতি, এই যে চিত্রগুলো, জনগণের যে বাস্তব সমস্যা, সেটি নিয়ে আপনাদের পদক্ষেপ কি ছিল, কি ভূমিকা ছিল? আমি আপনাকে আরো একবার মনে করাতে চাই যে আমাদের রাজনৈতিক দলটা এসেছে আজকে 28শে ফেব্রুয়ারির পরে, 3-4 দিন, একদমই অল্প বয়স, কিন্তু আমরা
যে দুইটা প্ল্যাটফর্ম থেকে এটা উঠে এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, আমরা কিন্তু সবসময় এসবের বিরুদ্ধে সরব ছিলাম, হ্যাঁ, এবং সবসময় মজলুমের পক্ষে ছিলাম, সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি এবং যেটা সঠিক সেটা তুলে ধরেছি। এবং আপনি জানেন এই যে দ্রব্যমূল্যের কথা যেটা বলছেন, আমি আজকেই আস্তে আস্তে দেখছিলাম যে পেপারে এসেছে, গত বছরের তুলনায় এই বছর কিন্তু অনেক জিনিসের দাম কম। এবং প্রধান উপদেষ্টাও কিন্তু একটা সংখ্যা দেখলাম যে প্রায় এই হাসিনার আমলের যে উন্নয়ন ব্যয় সেটা প্রায় 49,000 crore কমিয়ে আনা সম্ভব হয়েছে। সো এই সরকারকে কিন্তু আমরা সবাই চাই, সরকার কিন্তু গণ অভ্যুত্থানের পরে আসা একটা সরকার, এই সরকারকে আমরা সবাই সহযোগিতা করতে চাই এবং আমরা চাই এই সরকার সফল হোক। এবং এই সরকার একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছে, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এবং আইন শৃঙ্খলার অবনতি বলতে গত 15 বছরে যে পুলিশ একটা দলের আন্ডারে ছিল, এবং বারবার কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে মোরালি পুলিশ ভেঙে গেছে, অনেকে তো কাজেও আসেনি, মোরালি ভেঙে গেছে। ওই অবস্থা থেকে উত্তরণ, তারপর এখন সবাই দাবি দাওয়া নিয়ে মাঠে আসছে, সবাই মনে করছে যে হাসিনা চলে গেছে, এখন আমার কথা শুনতেই হবে। এতদিনের না বলা মানে জমাট কথা যেন এখন একদম পানির মতো বলছে। সো এগুলা সব বাস্তবতা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং নিশ্চিতভাবে আমাদের দল কখনোই কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনোই পিছপা হবে না, সেটা যার বিরুদ্ধেই হোক। এবারে জানতে চাইবো ভারতের সাথে এনসিপির সম্পর্ক নিয়ে, কূটনীতি নিয়ে। 5 তারিখের পর থেকে ভারতের সাথে ভারতের দ্বিচারিতা নিয়ে বাংলাদেশের জনগণ, বিভিন্ন মহলের মানুষ বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছে। সেই সাথে নতুন রাজনৈতিক দল আসলে আপনারা কি ভাবছেন ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটাকে মানে কিভাবে দেখেন? শুধু ভারত না, যে কোনো পররাষ্ট্র নীতিতে আমাদের বক্তব্যটা বা এই গণঅভ্যুত্থান পরবর্তী সব জনতার, ছাত্র জনতার বা সবার একটাই বক্তব্য হবে যে এখন থেকে আর নত জানু, যে তাদেরকে যে মেনে চলার এরকম কোনো ব্যাপার এই দফা থেকে আর থাকবে না। আমরা কারোর সাথে আগ বাড়ায় শত্রুতা চাই না, আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিটা নির্ধারণ করতে চাই। কিন্তু আপনি দেখেন, দুইটা পরিসংখ্যানের কথা আমি আপনাকে স্পেসিফিক্যালি বলতে চাই। একটা হচ্ছে সীমান্ত হত্যা। সীমান্ত হত্যার মানে গত এরকমভাবে আর কোনো বর্ডারে, ইন্ডিয়ার সাথে কিন্তু অনেকের বর্ডার আছে, বাংলাদেশের মানুষকে এভাবে হত্যা করা মানে গত 15 বছরে প্রায় 1000-এর উপর, একটা বিদেশি পত্রিকারই রেফারেন্স দিয়ে বলছি, গার্ডিয়ান পত্রিকার, যে 1000-এর উপর তারা হত্যা করেছে। তো এটা তাদেরকে বন্ধ করতে হবে। হ্যাঁ, সীমান্ত হত্যার ব্যাপারে তাদেরকে এই দফা থেকে স্পষ্ট জবাব দিতে হবে। আরেকটা হচ্ছে এই গত 2 দিন আগে গুম তদন্ত কমিশন একটা প্রস্তাব দিয়েছে, গত 2.5 বছরে প্রায় 1067 জন গুম হওয়া মানুষ ভারতের বিভিন্ন কারাগারে বন্দী আছে। সো তার মানে কি, ভারত কিন্তু একটা সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করেছে এবং তারা এখন সবচেয়ে নৃশংস গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে। তাদেরকে এসব প্রশ্নে এখন আমাদের মুখোমুখি হতে হবে, তাদেরকে স্পষ্ট জবাব দিতে হবে। এইসব ব্যাপারে আমরা পিছিয়ে হাঁটবো না বা আমরা নরম হব না। এগুলোর তাদের সাথে আমাদের কোনো শত্রু নেই। তাদের যে আমাদের যে পারস্পরিক, আমরা যখন সীমান্ত আছে আমাদেরকে একসাথেই কাজ করতে হবে এবং সেটা ফর বেটারমেন্ট। কিন্তু আমরা এখন থেকে আমরা যতটুকু ছাড় দেব তাদেরকেও ততটুকু ছাড় দিতে হবে। আমরা যেসব প্রশ্নে আমরা অটল থাকবো, এসব অন্যায়ের প্রশ্নে, তাদেরকে কিন্তু সেগুলোর সঠিক ব্যাখ্যা দিতে হবে। মানে শুধু তো ভারত নয়, পাকিস্তানের সাথে এনসিপির সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। মানে সে জায়গা থেকে আসলে আপনাদের পররাষ্ট্রনীতি কি হবে? যেটা আমি বললাম যে সবার সাথেই আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই কিন্তু আমাদের সম্পর্কটা হবে। এমন না যে আমরা, আপনি জানেন যে আমাদের স্লোগানে কিন্তু এই বক্তব্যগুলো ছিল, আমাদের গ্রাফিতিতে যেরকম এই ছাত্র জনতা যেরকম গ্রাফিতিতে তাদের বক্তব্য তুলে ধরেছিল, স্লোগানেও ছিল। আমাদের স্লোগানে যেরকম ছিল ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। সো সব কিছুর, এবং আপনি শুরু দিকে যে প্রশ্নটা করেছিলেন যে বাংলাদেশে এই আমাদের নতুন দলের কি পন্থা, আমাদের এখানে বাংলাদেশ প্রশ্নে যারা অটল এবং যারা এক চুলো ছাড় দিবে না, এই ধরনের সকলকে কিন্তু এই দলটা একত্রিত করছে।
একটি নতুন দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে যে শর্তগুলো আসলে পূরণ করা লাগে সেই দৌড়ে আপনারা কতটুকু এগিয়েছেন? আমরা তো একদম মাত্র চলা শুরু করলাম, এটা আসলে আপনারাও সবাই বুঝতেছেন, কিন্তু আমরা নিবন্ধন পেতে আমাদের একটা বেশ কিছু তালিকা তাদের আছে, শর্ত আছে, সেগুলো পূরণের উদ্দেশ্যেই আমরা আগাবো। এবং এই আমাদের এই রোজার মাসে কিছু কর্মসূচি আছে, এবং আমরা আমাদের সাংগঠনিক বিস্তার কিভাবে করব, একদম স্থানীয় পর্যায়ে আমরা কিভাবে বিস্তৃতি লাভ করব এবং মানুষের কাছে পৌঁছাবো, আমাদের একটা অফিসও লাগবে। তো সব কিছু মাথায় রেখেই এবং আমরা আগাচ্ছি সামনে, এবং সব তো স্পষ্ট থাকবে, গণমাধ্যম সব সময় খবর জানানো হবে আমরা কতটুকু কি করছি। কিন্তু আমরা যখন এই কঠিন পথে নেমেছি এবং একটা বড় যাত্রায় আমরা মানে শুরু করেছি, অবশ্যই আমরা চাইবো সেটা খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে বাংলাদেশ স্বার্থে যাতে সামনে এগিয়ে যায়। এবং নির্বাচন প্রশ্নে আপনাকে নির্বাচনের যে চ্যালেঞ্জের কথা বলছিলেন বা যেটাই বলেন, আমাদের কথা হচ্ছে যে নির্বাচন আমরা অস্বীকার করি না, আমরা নির্বাচন চাই, কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হবে। সাধারণত এই যে সেকেন্ড রিপাবলিকের, এটা কিন্তু দুটা নির্বাচন হতে পারে, যে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন হলো, তারপর জাতীয় সংসদ নির্বাচন হলো। কিন্তু জনাব নাহিদ ইসলাম কিন্তু গতকাল আমাদের দলের প্রথম কর্মসূচির পরে কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যে অস্থিরতা বা তাদের নির্বাচনের জন্য যে তাদের হাহাকার, এটাকে মাথায় রেখে আমরা বলছি ঠিক আছে, একটাই নির্বাচন হবে, যে গণপরিষদ কাম জাতীয় সংসদ নির্বাচন। এবং আমাদের আইন উপদেষ্টাও কিন্তু বলেছেন, উনি একটা ফর্মুলাও তার বক্তব্যে আমি শুনছিলাম, যে গণপরিষদ যদি মানে সপ্তাহে 3 দিন এবং 4 দিন করে, কিন্তু আমাদের কথা হচ্ছে নির্বাচনটাকে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, এই যে প্রধান উপদেষ্টা ঐকমত্য পরিষদ কমিশন গঠন করেছে এবং সব রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সুপারিশগুলো নিয়ে বসবে, জুলাই চার্টারের কথা বলছে, আমরা চাচ্ছি যেভাবেই হোক এই জনগণের স্বার্থে এই নির্বাচন প্রক্রিয়াটা গণপরিষদের মাধ্যমে, একটা নতুন সংবিধানের মাধ্যমে এটা উঠে আসুক। এবং সবাই যে বলছে সময় নাই, এটার প্রেক্ষিতে আমি একটা বলতে, সময় না, সময় আছে, ইচ্ছাটা নাই, সদিচ্ছা। তা না হলে সময় যদি না থাকতো, মাত্র 36 দিনে 15 বছরের দানবকে কিন্তু সরানো সম্ভব হতো না। সময়, সদিচ্ছা ছিল দেখেই সেটা সম্ভব হয়ে গেছে। সো বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের প্রশ্নে আমরা যদি সবাই একটা মিনিমাল, যে এতটুকু ছাড় দিল, এতটুকু ছাড় দিল, এতটুকু এগিয়ে গেল, এ দল এতটুকু এগিয়ে গেল, এরপর জনগণের রায়ে যে ক্ষমতায় আসে যে যায়, কিন্তু আমাদের একটা প্রক্রিয়াটার যাতে গণতান্ত্রিক হয়, সেটার ব্যাপারে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের প্রধান চ্যালেঞ্জগুলো কি মনে করেন, এবং একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে আসলে মাঠের লড়াইয়ে আপনাদের কেমন হবে, আসলে কি কি চ্যালেঞ্জেস থাকবে সেখানে? মধ্যপন্থী আমরা কিন্তু বলছি, এবং এই প্রক্রিয়াটা জারি রাখা, এবং আমরা যে আমাদের ঘোষণাপত্রে যে আমরা আমাদের সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, আমরা যে সব কথাগুলো উঠায় আনছি, এগুলোর ব্যাপারে আমাদের রাজনীতিটাকে জারি রাখা, প্লাস রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা জারি রাখা। কারণ বাংলাদেশের কখনোই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা দেখা যায় নাই। যে একবার চেয়ারপারসন হয়েছে, যে বসেছেন, তো উনি গেছেন। মাঠের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো কতটা সহনশীল, একই সাথে এনসিপি কতটা সহনশীল হবে, বা মাঠের লড়াইটাকে তারা আসলে কিভাবে ফেস করবে, কিভাবে হ্যান্ডেল করবে সেই সমস্যাগুলো? মাঠে আমরা সবসময় বিশ্বাস করি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এটা এতদিন বুকিশভাবে শোনা গেলেও আমরা এটা এবার কাগজে কলমেই দেখাতে চাই, আমরা এটা চর্চাটা করতে চাই। জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে, জনগণকে আস্থায় নিতে হবে, জনগণকে কথা দিয়ে বোলানো যাবে না, জনগণকে কাজ দিয়ে দেখাতে হবে। এবং আমরা যে যখন রাজনৈতিক দলটা আমাদের যে গঠন হয়েছে, আপনি যদি আহ্বায়ক কমিটির দিকে তাকান, আমরা যখন বলি যে সব শ্রেণী পেশার, সব পন্থার মানুষ এখানে এক হয়েছে, আপনি যদি আহ্বায়ক কমিটির দিকে তাকান, সেখানে তাদেরকে দেখতে পারবেন। আমরা যখন বলি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা মূলধারার রাজনীতিতে আনবো, তাদেরকে কিন্তু আমরা এনেছি। এবং স্বচ্ছতা, আমরা যখন স্বচ্ছতার কথা বলি, যে সব কিছু একটা গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দল চলবে, সেটা কিন্তু অলরেডি চলছে। সো এগুলো দিয়ে আমরা যখন মাঠ পর্যায়ে যাব, মানুষের কাছে যাব, যখন তাদেরকে বুঝাবো যে আমাদের মেইন মানে উদ্দেশ্যটাই হচ্ছে জনগণের উন্নয়ন করা এবং জনগণের কথা বলা, আমরা তাদেরকে ভয় পাবো, আমরা তাদের কাছে জিম্মি থাকবো। চিরাচরিত গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো জনগণ
রাজনীতির কাছে, রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে জিম্মি থাকবে না। আমরা তাদের মন জয় করার জন্য আমরা তটস্থ থাকবো, এই কথাগুলো দিয়ে আমরা কিন্তু এখন থেকেই তো আমরা লক্ষ্য করছি যে তুলনামূলক অন্যান্য দলের চেয়ে বিএনপির সাথে একরকম অনেক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে, ফেসবুকে পাল্টাপাল্টি বিবৃতি, সেই জায়গা থেকে এনসিপি কতটা সহনশীল আচরণ করবে? এটা যদি আপনি অন্যভাবে বলেন রাজনৈতিক শিষ্টাচার, মানে রাজনৈতিক শিষ্টাচার আমাদের অবশ্যই একটা অন্যতম চর্চা হবে, কিন্তু আমাদের বক্তব্যটাকে আমরা যুক্তির মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরব। আমাদের এই ফাইটটা কিন্তু জারি থাকবে এবং সেটা কিন্তু যুক্তি মেনে, জনগণকে সামনে রেখে, বাংলাদেশকে সামনে রেখে, কোনো দলীয় স্বার্থে কিন্তু না। বিএনপির পক্ষ থেকে তকমা দেওয়া হচ্ছে কিংস পার্টির, আপনাদের ব্যাখ্যা কি এবং রাজনীতিতে সহনশীল আচরণ নিয়ে? আচ্ছা, আপনি বোধহয় ভোটের কথাটাও বলছিলেন যে বিএনপি মনে করে যে ভোটাধিকার মানে ভোট হলে, নির্বাচন হলেই হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। আমি প্রোগ্রামের শুরুতেই যেটা বলছিলাম আপনার একটা প্রশ্নের উত্তরে, যে নির্বাচন কিন্তু হয়েই আসছে, হাসিনা কিন্তু নির্বাচিত হয়েই আসছিল, এরপর 3টা অনির্বাচিত সরকারের মাধ্যমে কিন্তু সে এরকম জুলুম চালিয়েছে। তো নির্বাচন কিভাবে হবে? এই যে আপনি মাঠ পর্যায়ের কথা বললেন, আপনি প্রশাসন দেখেন, আমলাতন্ত্রগুলো দেখেন, ফেক 3টা নির্বাচন সে কিভাবে করেছে? সে একা করেছে? তার পুরো সিস্টেমটাকে সে তার হাতে নিয়েছে। কিছুদিন আগে হচ্ছে যে নির্বাচন কমিশনার যে সংস্কার কমিশন আছেন, উনি বলছেন যে সেই পুরনো পথেই কিন্তু তারা নির্বাচনের জন্য রেডি হচ্ছেন। এই মাঠ শুধু কয়েকজন ডিসিকেই আপনি যদি সরিয়ে দেন তাহলে কিন্তু হবে না। পুরো এখানে পুলিশ আছে, হ্যাঁ, প্রশাসন আছে, এবং নির্বাচনের এই যে ভোট চুরি করে যে রাতে ভোট দিয়ে তো হাসিনা টিকেছিল, এগুলোর ব্যাপারে সংস্কার কি? এগুলোর ব্যাপারে জনগণকে কতটুকু আসছে? একই প্রক্রিয়ায় আরও একজন কেউ আসবে না। এবং আপনি যদি বলেন যে মাঠ পর্যায়ে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে পুলিশ কার কথায় উঠা বসা করে, একজন প্রশাসনিক কর্মকর্তা কার কথায় উঠা বসা করে। মানে একদম 5ই আগস্টের পরে একদম নিয়ম মেনে তারা শিফট করে ফেলেছে যে ঠিক আছে, আওয়ামী লীগ চলে গেছে, নাও এখন বিএনপি। এভাবেই তাদের পুরো মাইন্ডটা সেট হয়ে গেছে। সো এগুলা তো আগে কিন্তু ওই গত 15 বছর বিএনপিকে খুব লেভেল প্লেইং ফিল্ড, এই ওয়ার্ডটা খুব উচ্চারণ করতে তাদের শোনা যেত, কিন্তু এখন আর সেটা শোনা যায় না। মানে সম্ভবত এখন তাদের ফেভারে আছে দেখেই হয়তো আর এটা শোনা যায় না। সো আমরা চাই যে এই ব্যবস্থাগুলোর সংস্কার হোক। সেই ব্যবস্থাগুলোর সংস্কারের আসলে বিকল্পটা কি? সেই বিকল্প রূপরেখাটা এই যে এতগুলো 6টা সংস্কার কমিশন হলো, তাদের সুপারিশগুলো আছে এখানে, যে সেই সুপারিশগুলোকে সব রাজনৈতিক দলের সাথে একসাথে বসবেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, সেখানে সহযোগিতা করা, এবং এরপরে জুলাই চার্টারের মাধ্যমে সেখান থেকে যে সুপারিশগুলো জনবান্ধব সেটা বের হয়ে আসবে, সেটার মাধ্যমে কিন্তু এই সংস্কারের একদম আলটিমেট আউটকাম কিন্তু নির্বাচন হওয়া উচিত। নির্বাচন দিয়ে সংস্কার করা যাবে না, এভাবে কেউ করে নাই, এটা অতীতে হয় নাই, এটা একটা ফেক, মানে একটা কথা বলার জন্য বলা। কিন্তু এই প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কারে একমত হয় তাহলে নির্বাচন 26 জুনে হবে বা মার্চে হবে, আর যদি না হয় তাহলে ডিসেম্বরে হবে। এবং নির্বাচন ব্যবস্থা যে সংস্কার কমিশনের প্রধান, উনিও বলেছেন যে মিনিমাম যদি সংস্কার না হয় তাহলে কিন্তু নির্বাচন আগের মতোই হবে। জি, মনে করে দিতে চাই বিএনপি যেমনটি বলছিল যে কিংস পার্টি, সেটির ব্যাখ্যা। এই কিংস পার্টির বক্তব্যটা আসলে গত 5-6 মাস ধরে আমরা বারবারই দিয়ে আসছি, এটা একেবারেই ভিত্তিহীন। ইভেন উপদেষ্টারাও বলেছেন ওনাদের মধ্যে থেকে কিন্তু কেউ রাজনীতিতে সক্রিয় হবেন না, এবং এই দলেও সক্রিয় হবেন না। যিনি রাজনীতি করবেন তিনি পদত্যাগ করেই কিন্তু এসেছেন। আর কিংস পার্টি আমাদেরকে বলা হলো কিং এর মতো কিন্তু বিএনপি চলে। আমি এটা কিছুদিন আগেও বলেছি, আমাকে একটু শেষ করতে দেন। কেন চলে আমি এটা বলি। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সাংগঠনিক সফরে যাই, আমাদের কাজকর্মে যাই, ওখানে কিন্তু প্রশাসন থেকে আমরা খুবই, মানে কোনো সহযোগিতা তো দূরের কথা, এক ধরনের একটা বিদ্রুপী পাই। এটাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আমাকে একটু বলতে দেন। এটাই বলতে চেয়েছিলাম যে বিএনপি বা হোক, সাধারণ জনগণ থেকে হোক, বলা হয়েছে যে গত 6 মাসে সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যে বা যারা সদস্য ছিলেন সেই ব্যক্তি যখনই যেখানে কোনো জনসমাবেশে গিয়েছে তাদেরকে পুলিশ, এসপি তারা প্রোটোকল দিয়েছে। এই যে দুজন ব্যক্তির ওপর প্রোটোকল নেওয়া এবং জনসমাবেশে রাষ্ট্রীয় সুবিধাদি ব্যবহার করা, সেইখান থেকেই কিন্তু কথাটি এসেছে। সেই ব্যাখ্যা কি আপনাদের কাছে? এটা সম্ভবত রাজনৈতিক দল হওয়ার আগের কথা আপনি বলছেন। হ্যাঁ,
সো রাজনৈতিক দল হওয়ার পরে কিন্তু ব্যবস্থা মানে পার্টি হওয়ার পরে কিন্তু আমি পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ কিন্তু হিসেবে রাজনৈতিক দল গঠন আপনি হবার আমাকে শেষ আগে করতে কিন্তু দেন। আপনাদের প্রস্তুতি ছিল, প্রস্তুতি না নিয়ে কিন্তু এনসিপি একটি দল গঠন করেনি, ঘোষণা করেনি। দল গঠনের ঠিক 2 দিন আগেই উপদেষ্টা মণ্ডলী থেকে একজন পদত্যাগ করেছেন। সেই সময়েও কানেক্টেড না থাকলে, যোগাযোগ না থাকলে, সমন্বয় না থাকলে হঠাৎ করে একটি রাজনৈতিক দলে তো এভাবে অংশগ্রহণ করা যায় না। সেই জায়গা থেকে কিন্তু অভিযোগের তীরটি এসেছে আপনাদের দিকে, সেই ব্যাখ্যাটা স্পষ্ট করুন। আচ্ছা, আমি আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিই, যেহেতু একটা উত্তরের মাঝে আপনি আরেকটা প্রশ্ন করলেন, যে কিংস পার্টির কথা যেটা আপনি বলছিলেন, যে কিংস পার্টি তকমা দেওয়া হচ্ছে কিন্তু কিং এর মতো চলছে কারা? আপনি কি দেখেন কোনো রাজনৈতিক দল থেমে আছে? এই সরকার কোনো রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক চর্চা থেকে বাধা দিচ্ছেন? আমি তো দেখছি উন্মুক্ত হয়ে গেছে রাজনীতির মাঠ। এখন প্রতিটা দল, যে জামাত নিষিদ্ধ ছিল সেই জামাত এখন বীর দর্পে রাজনীতির চর্চা করছে, তাদের সভা সমাবেশ করছে। সো এই যখন একটা নতুন দল উঠে আসে, তার প্রতি একটা ক্ষমতাসীন বা ক্ষমতা প্রত্যাশী দলদের একটা আক্রমণ থাকেই, বা একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি থাকেই, বা একটা নেতিবাচক প্রভাব থাকে। এটা কিন্তু ইতিহাসেও আছে। সেই মুসলিম লীগের উপর চড়াও হয়ে আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগের উপর চড়াও হয়ে জাসদ হলো। সো এটা কিন্তু ইতিহাসে কিন্তু আছে। তো আপনার এটার ধারাবাহিকতায় আপনি যদি নতুন রাজনৈতিক দলকে বিভিন্ন প্রশ্নে প্রশ্নবিদ্ধ করতে চান জোর করে, সেটা আপনি করতে পারেন, কিন্তু বাস্তবতা কি বলে আসলে সেটা হচ্ছে বড় কথা। আর যদি প্রধান উপদেষ্টা ক্ষমতায় থেকে যখন যদি একটা রাজনৈতিক দল করতো বা তার ছায়াতে হতো, সেটা একটা কথা ছিল। এই সরকারটা কিন্তু শুধু এই 3জন ছাত্রের না। আপনারা যখন এই প্রশ্নটা কিংস পার্টির প্রশ্নটা আসে, সবাই এটা ভুলে যায় যে এখানে শুধু 3জন ছাত্র নাই। তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী হিসেবে, তারা নেতৃত্ব দান, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেখেই তারা একটা প্রতিনিধিত্বকারী হিসেবে তারা ওখানে আছে। এবং তারা যখন একটা রাজনৈতিক দলের জন্য এসেছে, এবং আপনি যে বললেন 2 দিন আগে, আপনি দেখেন আমরা কিন্তু বারবার বলেছি এই দলটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এবং নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়েছে। এই 2টা প্ল্যাটফর্ম কিন্তু কাজ করেছে। এবং পরবর্তীতে যখন মনে করেছে যে নাহিদ ইসলামকে আমাদের এখানে মাঠে, উনি নিজেও বলেছেন যে সরকার থেকে মাঠে তার প্রয়োজন উনি বেশি মনে করছেন, তখন উনি চাকরি পদত্যাগ করে উনি কিন্তু এখানে এসেছেন। তাহলে এখন যখন ওই তকমা দেওয়া যায়, একটা অপবাদ দেওয়া যায়, এটা কিন্তু জোর করে দেয়াই যায়, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আরেকটা প্রশ্নের উত্তর যেটা আমি আপনাকে দিতে পারিনি, যে মাঠের প্রশাসন থেকে কিন্তু আমরা, পুলিশের থেকে বা মাঠের প্রশাসন থেকে কিন্তু আমরা ওরকম কোনো অসহযোগিতা বা সহযোগিতা, মানে তাদের মনোভাবটাই হচ্ছে যে সামনে তো বিএনপি আসবে, সো ওয়ার্ক ফর দেম। মানে এটা আসলে ওনাদের দোষ না, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এরকম। বিগত কয়েক দশক ধরে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এভাবে চলেছে যে মানুষের মননে মগজে এটাই এসে গেছে। এবং আমরা যখন এখন নতুন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা যুদ্ধ করছি, আমরা কথা বলা শুরু করেছি আত্মপ্রকাশের দিন থেকে, আমাদেরকে দেখা হচ্ছে যে অগণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্রকারী হিসেবে। কিন্তু আমরা এই অগণতান্ত্রিক প্রক্রিয়াটা শেষ করার জন্যই কথা বলছি। জি, আমাদের প্রশ্ন হচ্ছে শুধু বিএনপি কেন, মানে বাংলাদেশে তো আরো কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান আছে, বাকবিতণ্ডা বলুন, সমালোচনা বলুন, কড়া করে জবাব দেয়া বলুন, সেটা শুধু বিএনপির সাথেই কেন হচ্ছে? মানে তাহলে কি এনসিপি ও বিএনপি কি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে কিনা? বাংলাদেশের বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতায় তারা অনেক বড় একটা রাজনৈতিক দল, তাদের সাংগঠনিক কাঠামো অনেক বিস্তৃত, এবং গত দীর্ঘ 15 বছর ধরে তারা এই হাসিনার আমলে তাদের উপর অনেক জুলুম হয়েছে। তারা অসংখ্য মামলা এক একজন তাদের নেতা নেত্রীদের উপর, এবং অনেকে জেল খেটেছেন, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। সব কিছুর বিচারে জনগণের তাদেরকে তাদের মানে জন্মকাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের একটা বর্ণাঢ্য যাত্রা আছে। এবং আমরা খালেদা জিয়াকে একজন অমীমাংসিত নেত্রী মনে করি। উনি এই ফ্যাসিবাদের, এই হাসিনার আন্ডারে উনি নির্বাচনে অংশ নেয়নি। সো ওনার একটা বিশাল সমর্থন এদেশের মানুষের কাছে আছে। সো এই প্রেক্ষিতে অবশ্যই বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কিন্তু আমরা কাকে কি মনে করছি এটা সময় এবং জনগণই আসলে বলে দিবে। এবং আমাদের পথ চলা, কাজের প্রক্রিয়া, আমরা সামনের দিনগুলাই আসলে রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে দেখছেন সেভাবেই কিন্তু আসলে
এটা বের হয়ে আসবে। রাজনৈতিক দলটি আসলে যখন আত্মপ্রকাশ করলো সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলো জনমানুষের কিছু ক্ষোভ বলেন, হতাশা বলেন, এরকম অভিযোগটি ছিল। সেটি হচ্ছে যে একটি সংগঠন বা একটি দল নিজেরাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলে তারা আবার এখন রাজনৈতিক দল গঠন করছে। মানুষ যথেষ্ট হতাশাও প্রকাশ করেছে এবং এটা স্পষ্টত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোথাও কি জনগণের সাথে এনসিপির কোনো মিসকমিউনিকেশন কিনা বা তাদের এই যে মিসকনসেপ্ট বলবো কিনা আমরা সত্যিই জানি না, মানে এই যে ধোঁয়াশা বা এই যে প্রশ্ন বা এই যে মন খারাপের জায়গাটা আসলে কেন তৈরি হলো? কারণ মানুষ আগে দেখে এসেছে যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছিল, হ্যাঁ, মানে ছাত্রলীগের তাণ্ডব মানুষ দেখে এসেছে, তাদের অত্যাচার দেখে এসেছে, জুলাইয়ে তাদের কি ভূমিকা ছিল সেটা দেখে এসেছে, এবং বিশ্ববিদ্যালয়ে তাদের যে রাজত্ব এবং সাধারণ শিক্ষার্থীরা যে মানে তাদের ছাত্র সংগঠন কেন ছাত্রদের অধিকারের ওয়েলফেয়ারের ব্যাপারে তো কথা বলবে, উল্টা হচ্ছে তাদেরই প্রভু সেজে বসে থাকতো এবং নানান নির্যাতন, সেই গণরুমের কালচার সব কিছুই এত গত 15 বছর ধরে তারা দেখে এসে এখন একটা নতুন ছাত্র সংগঠনকে তারা ওরকমই বিচার, ওই ক্যারেক্টার দিয়েই বিচার করবে। সো ওই ধারণা থেকেই তারা হয়তো এ ধরনের পাল্টাপাল্টি মানে মন্তব্য করছে। এই ছাত্র সংগঠনের ক্যারেক্টারটা তারা দেখবে এবং তারা কিন্তু আত্মপ্রকাশের সময়ও বলেছে যে তারা নাগরিকের অধিকার নিশ্চিতে, ছাত্রদের অধিকার নিশ্চিতে তারা কাজ করবে। এবং ছাত্র সংগঠনের মাধ্যমে যে নেতৃত্ব আসলে তৈরি হয় সেটা কিন্তু পরবর্তীতে জাতীয় পর্যায়েও কিন্তু তারা আসে এবং এটাও কিন্তু একটা নেতৃত্ব তৈরি হওয়ার কিন্তু একটা পথ। এবং আমি মনে করি যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না হয়ে তারা যদি তাদের নিজস্ব স্বকীয়তা মানুষকে উপহার দিতে পারে, তাদের ইনক্লুসিভনেস যদি মানুষকে দেখাতে পারে এবং ক্যাম্পাসে যদি তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরতে পারে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে যদি তারা কাজ করতে পারে কোনো মাদার দলের সাথে না থেকে, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে এই পুরনো যে একটা কালচার ছিল ছাত্র সংগঠনের ব্যাপারে সে কালচারটা চেঞ্জ হবে বা সে ধ্যান ধারণাটা চেঞ্জ হবে। জি, সময় সীমিত, একেবারেই সংক্ষেপে দুইটা প্রশ্নের উত্তর জানতে চাইবে। সেটি হচ্ছে যে দলের অবস্থান নিয়ে কথা বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি নিজেকে একটি মধ্যপন্থী দল হিসেবে দাবি করছে এবং আপনাদের যারা শীর্ষ নেতারা রয়েছেন স্লোগানের শেষে বলছেন ইনকিলাব জিন্দাবাদ। সেখান থেকে হচ্ছে যে একটি বিপ্লবী স্লোগান একটি মধ্যপন্থী দলের জন্য উপযুক্ত কিনা এবং এই যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বিতর্ক নিয়ে আপনাদের স্পষ্ট বার্তা। এইটা হচ্ছে কি বিতর্কের খাতিরে আসলে বিতর্ক করা, এত বড় একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান থেকেই নেতৃত্বে এটা দলটা উঠে আসলো। এটার কিন্তু অনেকগুলা দিক আছে। এখন আপনি দেখবেন গত 4-5 দিনের বিশ্লেষণ যদি দেখেন, সবাই খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দোষগুলো বা বের করার চেষ্টা করছি বা যেগুলো সমালোচনা করা যায় সেগুলো সমালোচনা করার চেষ্টা করছি। একটা স্লোগানকেও তারা কিন্তু একটা সমালোচনার পর্যায়ে আমরা সম্মুখীন হচ্ছি। কিন্তু আপনি যদি ব্রড স্পেকট্রামে দেখেন, বিপ্লবের কিন্তু একটা মাধ্যমে কিন্তু এই রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ হয়েছে বা এই দলটা উঠে এসেছে। এখন মধ্যমপন্থী যখন আমরা বলছি, আপনি যদি এবার অন্য দিকগুলা দেখেন, আমরা যখন মধ্যমপন্থী বলছি, আপনি আহ্বায়ক কমিটির দিকে আমি শুরুতে মাঝখানে যে একটা কথা বলছিলাম যে সব মতের মানুষকে কিন্তু এখানে একমত করেছে। এখানে এমন ছাত্র নেতাও আছে যে আগে ছাত্র ফেডারেশন করত, ছাত্র শিবির করত, ছাত্র দল করত এবং আগে কখনো রাজনৈতিকভাবে সক্রিয় ছিল না, ডাকসু থেকে উঠে এসেছে, সিভিল প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে। এখানে যে সকল নারীরা আছে তারা বিভিন্ন পেশা থেকে, কিন্তু কোনো একটা পরিবার না, এক একজন এক এক পরিবার এক এক পেশা থেকে উঠে এসেছে। তাহলে কিন্তু অলরেডি এবং এক একজন এক এক মতের ছিল, এক এক আদর্শের, কিন্তু এখন বাংলাদেশ প্রশ্নে তারা এক দেখে তারা এখানে এই পার্টিতে এসেছে। তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু সবার ব্যাকগ্রাউন্ড কি, সবাই কিন্তু এই জুলাই বিপ্লবকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে এবং এই ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে যে একটা আন্দোলন, যে একটা আমাদের সংগ্রাম, এটাকে ধারণ করে। স্লোগানটাকে কিন্তু এভাবেই আমরা সামনে এনেছি এবং এটা কিন্তু জুলাইয়ে আমাদের সবচেয়ে আমাদেরকে উজ্জীবিত করে একটা স্লোগান ছিল।
তো এটাকে কিন্তু এভাবেও ব্যাখ্যা করা যায় বা এভাবেও দেখা যায়। এখন সমালোচনা থাকবেই। হ্যাঁ, অনেকেই বলছেন যে আপনাদের দলীয় আদর্শের সাথে আসলে স্লোগানটি সাংঘর্ষিক, কেননা আমরা জানি যে যখনই কোনো এই স্লোগানটি আসলে মজলুমের পক্ষেই কথা বলে। যখনই আসলে কোনো অন্যায় অনাচার হয়, বিপ্লবী সংগ্রামী তারাই এই স্লোগানটিকে ব্যবহার করে। এখন মধ্যপন্থী একটি রাজনৈতিক দল হয়ে সেই জায়গায় এই স্লোগানটা দেওয়া, সেটা আমরা প্রেক্ষাপট জেনেছি যে বিভিন্ন একজন মানুষ সদস্য বিভিন্ন স্ট্রিম থেকে এসে গিয়েছে, এবং ভবিষ্যতে তো এই স্লোগানটি আসলে কিভাবে সেই জায়গাটিকে ধরে রাখবে, কিভাবে আসলে সমন্বয় সাধন করবে, এইখানে ছিল স্পেসিফিক প্রশ্নটি যে দলীয় আদর্শের সাথে সাংঘর্ষিক। না, সেটা আসলে যখন পথ চলা শুরু হবে, মানে চলতে থাকবে, আমরা তো একদম মাত্র, আমি বারবার এই প্রসঙ্গটা এই জন্য আনছি যে 4-5 দিনের আগে জন্ম নেয়া একটা রাজনৈতিক দলের কিন্তু অনেক বড় কিছু আপনি এখনই ঠিক করে ফেলতে পারবেন না, এবং সেটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা আমাদের পথ চলাই কিন্তু বলে না যে প্রয়োজনীয়তাই উদ্ভাবকের জনক বা এরকম। আমরা যখন পথ চলবো, আমরা যখন মানুষের কথা বলবো, আমরা যখন রাজনীতি করব, তখন কিন্তু সেখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে। কিন্তু এখন এই দলটা কিন্তু একদম গণ অভ্যুত্থানের থেকে উঠে আসা একটা দল, রাজনৈতিক দল, এবং এরা সবাই বিপ্লবকে ধারণ করে। সো আমরা যখন আত্মপ্রকাশ করেছি, আমরা এই স্লোগান দিয়েই আমরা উজ্জীবিত। এবং এখন এটা যদি বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখতে পারে যে ভবিষ্যতে কতটুকু সাংঘর্ষিক হবে, বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, সেই ব্যাখ্যাগুলোতে আমরা সময়ে যখন আসবে তখনই যাব। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এই স্লোগান এই দলকে যেভাবে এই দলের প্রতিটা সদস্যকে এক করেছে, তার সাথে সম্পূর্ণ মানে একমত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং নাগরিক টিভিতে এতক্ষণ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। নাগরিকের অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন নাগরিকের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে।